ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন এবং হাজী সেলিম। মহানগর নাট্যমঞ্চে স্থাপিত রিটার্নিং কার্যালয় থেকে তারা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। হাজী সেলিম এবং সাইদ খোকন দুজনেই দলীয় মনোনয়ন পাবার ব্যাপারে আশাবাদ জানান। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য চিত্রনায়িকা সারা বেগম কবরী এবং কারারুদ্ধ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহবুবুর রহমান মান্না। রাকিব হাসানের রিপোর্ট। আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহের জন্য রিটার্নিং কার্যালয়গুলো ছিল প্রার্থীদের পদচারণায় মুখরিত। দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মহানগর নাট্যমঞ্চে স্থাপিত রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী সাইদ খোকন। এরপরই স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য হাজী সেলিম। দুজনই দলের সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে ঢাকাবাসীর সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমার বাবা তাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আমি তাদের দোয়া চাই, ভালোবাসা চাই। ইনশাল্লাহ আমি তাদের জন্য আমার এই জীবন উৎসর্গ করব। প্রতিদিনই আপনার এই আচরণ ভঙ্গের ঘটনা ঘটছে। আমি আশা করব নির্বাচন কমিশন একটি শক্ত পদক্ষেপের মাধ্যমে এই অবস্থার অবসান ঘটাবেন। ঢাকার আমার প্রাণ, ঢাকাকে আমি ভালোবাসি, ওই হিসাবে ঢাকাকে সেবা দিতে চাই। আমি তো আর বসন্তের কোকিল নই, আমি ছিলাম, আছি, থাকবো। তা আমাকে তো সালাম দেওয়া তো নিতে হবে। আচরণবিধিতে লেখা আছে যে সালাম দিয়েন না, মুসাফা করবেন না। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার আহ্বান জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার মেহের সারোয়ার। ভোটারদেরও সহযোগিতা চাবো এবং প্রার্থীদেরকে বলবো যে আপনারা এমন কোনো কিছু করবেন না যাতে আচরণ বিধি ভঙ্গ হয় এবং নির্বাচনী পরিবেশটা যাতে অনুকূলে থাকে, কখনোই যেন এটা প্রতিকূল অবস্থার মধ্যে না যায়। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সাবেক সংসদ সদস্য একসময়ের দাপুটের চিত্রনায়িকা সারা বেগম কবরী ও কারারুদ্ধ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের প্রতিনিধিরা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন নির্বাচন প্রক্রিয়া নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে সরকার প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের ফর্মুলাও দেন তিনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, আন্দোলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিদেশিদের দৃষ্টি আকর্ষণই মূলত বিএনপির মূল অর্জন। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন সালাইন আহমেদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজন করে আলোচনা সভার। 2.5 মাস ধরে চলে আসা 20 দলীয় জোটের অবরোধ ও হরতালের ভেতর এটিই ছিল দলটির প্রথম কোনো আলোচনা সভা। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন, আন্দোলনই দাবি আদায়ের একমাত্র পথ। আমি মনে করি হ্যাঁ, নিশ্চয়ই অর্জন অনেক আসে, অর্জন আসে এইভাবে যে গোটা বিশ্বে আমরা ফোকাস করতে পেরেছি, গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। সেখানে জাতিসংঘ, যুক্তরাজ্য, EU, আমরা যারা আন্দোলন করছি গোটা বাংলাদেশ জুড়ে তার 55,000 বর্গ মাইলের মধ্যে 16.5 কোটি মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাচ্ছি। আমরা কিন্তু এতটুকু ক্ষতিগ্রস্ত হইনি। আমি মনে করি আজকে ক্ষতিগ্রস্ত সরকার। এর আগে প্রেস ক্লাবে এক আলোচনায় বিকল্প ধারার প্রেসিডেন্ট বলেন, সহিংস কর্মসূচি নয়, গণতন্ত্র পুনরুদ্ধারে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন রয়েছে। এই সরকারের গণতন্ত্র হত্যার অপরাধী, তার বিরুদ্ধে আন্দোলন থাকতেই হবে। আরেকটি অন্তর্বর্তীকালীন নির্বাচন চাই, যার ফর্মুলা আমরা এভাবে দিয়েছি, আবারও দেব। রাষ্ট্রপতিকে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন করা যেতে পারে, কিন্তু যেহেতু 5ই জানুয়ারির নির্বাচন অবৈধ, এখানে কোনো সদস্য নেওয়া যাবে না। তার পূর্ববর্তী নর্মাল নির্বাচনে যারা সংসদ ছিল, সেই সংসদের, পুরনো সংসদের সদস্যদের মধ্য থেকে সরকার এবং বিরোধী দলের একটি মন্ত্রিসভা গঠন করতে হবে এবং তারই অধীনে 3 থেকে 6 মাসের মধ্যে একটা নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের বিকল্প নেই বলে জানান অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। আলোচনা ছাড়া পৃথিবীর কোনো রাজনৈতিক সমস্যার মীমাংসা হয় নাই। দ্বিতীয় যুদ্ধ, এই দুটোই একমাত্র উপায়, হয় আলোচনা না যুদ্ধ। আপনি কি যুদ্ধ ঘোষণা করবেন?
আপনার দেশের মানুষের বিরুদ্ধে, আপনার দেশের রাজনৈতিক দলের বিরুদ্ধে। সালেহিন আহমেদ, মাই টিভি, ঢাকা। পছন্দ করে না। দর্শক, এবারে দেখে নেওয়া যাক আসন্ন এইচএসসি পরীক্ষা নিয়ে ভাবনা। 1 এপ্রিলই এইচএসসি পরীক্ষা শুরু হবে, শিডিউলের কোনো পরিবর্তন হবে না। বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শেষে এই কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, হরতাল অবরোধের কোনো অস্তিত্ব নেই, সুতরাং পরীক্ষা পেছানোর কোনো প্রশ্নই আসে না। আমিরুল মোমেনের মানিকের রিপোর্টে থাকছে বিস্তারিত আরো তথ্য। 20 দলীয় জোটের অবরোধ হরতালের মধ্যেই হয়েছে এসএসসি পরীক্ষা। অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠায় শিডিউলে খানিকটা পরিবর্তন এনে নেওয়া হয় এ পরীক্ষা। তবে এবার নির্ধারিত সময়সূচির পরিবর্তন নয়, যথাসময়ে পরীক্ষা শুরু ও শেষ হবে এমন ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমরা 1 এপ্রিল থেকে এইচএসসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠানের যে রুটিন ঘোষণা করেছি, সেই রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে, এতে কোনো ব্যত্যয় হবে না। পরীক্ষার্থীদের অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রচেষ্টা নিচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, হরতাল অবরোধের প্রভাব নেই বলে বন্ধ সব স্কুল কলেজের ক্লাস পরীক্ষা নিয়মিতভাবে শুরু হতে যাচ্ছে। বাস্তবতার খাতিরে সকলে বাধ্য হয়ে আমাদের উপর চাপ দিচ্ছে যে আমরা কেন এইটাকে সহযোগিতা করে তাড়াতাড়ি দ্রুত জেলে দিচ্ছি না। আমিরুল মোমিনিন মানিক, মাই টিভি, ঢাকা। সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণহত্যা করে কখনোই গণ আন্দোলন হয় না। 20 দলীয় জোট গণ আন্দোলনের নামে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে, শীঘ্রই নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের তথ্য উদ্ঘাটিত হবে। গাজীপুর এবং কুষ্টিয়ার পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজিয়া সুলতানা স্মৃতি, ডেস্ক রিপোর্ট। গাজীপুরের জিরানী এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ জনসচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ফুট ওভার ব্রিজের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, অতি ব্যবহার ও অপ্রয়োগে হরতাল ও অবরোধকে বিএনপি একটি অকার্যকর ও ভোতা হাতিয়ারে পরিণত করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুমা মোজাম্মেল হক সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। হরতাল হচ্ছে আন্দোলনের, গণ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের একটি কার্যকর হাতিয়ার। এই কার্যকর হাতিয়ারকে অতি ব্যবহারে, অপপ্রয়োগে বিএনপি একটা অকার্যকর ভোঁতা হাতিয়ারে পরিণত করেছে। কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, কেউ নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার দায়িত্ব সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের। তিনি বিএনপি নেতা সালাউদ্দিনের নিখোঁজের ব্যাপারে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সচেষ্ট রয়েছে, শীঘ্রই তথ্য উদ্ঘাটন হবে। বিএনপি নেতৃত্বে 20 দল সাম্প্রতিককালে আন্দোলনের নাম করে যেভাবে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়ে হত্যা করেছে, মানুষকে উদ্বিগ্ন করেছে, এই রক্তের দাগ যাদের হাতে, তাদের সঙ্গে সংলাপে বসার আগ্রহ সরকার নেই। একটা ব্যক্তি যদি নিখোঁজ হয়ে যায়, তাকে খুঁজে বের করা সকলের দায়িত্ব, সরকার, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি, নিউজ ডেস্ক। জামালপুরের 8 জনের বিরুদ্ধে 71 মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত চূড়ান্ত করেছে। সকালে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান জানান, হত্যা, গুম আর নির্যাতন সহ অভিযুক্তদের বিরুদ্ধে আনা হয়েছে 10টি অভিযোগ। ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করা গেলেও বাকি 6 জন এখনো পলাতক বলে জানান আব্দুল হান্নান খান। পাঁচিক ডিকস্ট রিপোর্ট। 71 জামালপুরের বিভিন্ন এলাকায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক অধ্যাপক শরীফ আহমেদ সহ 8 জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 10টি চার্জ জানা হয়েছে তাদের বিরুদ্ধে। আমরা বিশ্বাস করি এই মামলায়, আমরা অন্যান্য মামলায় যেমন আমরা চূড়ান্ত রায়ে আমরা শাস্তি পেয়েছি, আমরা এইটিও আমরা সবগুলো চার্জে আমরা প্রমাণ করতে পারবো আমাদের প্রমাণাদির দ্বারা। হত্যা, লাশগুম, লুটপাট সহ 10 ধরনের অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত 8 জনের বিরুদ্ধে। এসব অভিযোগের পক্ষে 196 পাতার দালিলিক প্রমাণ ও 40 জনকে সাক্ষী করা হয়েছে। তদন্ত সংস্থার প্রধান বলেন, 71-এর এসব ঘটনা এখনো বয়ে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। এই দেশে কত রাজাকার ছিল, পাকিস্তান আর্মি কাজ করেছে, পুলিশও করেছে, আনসার বাহিনীও করেছে। সকল আনসার বাহিনী যে স্বাধীনতার বিপক্ষে ছিল সেটাও ঠিক না। সকল রাজাকার বাহিনী, অনেক রাজাকার বাহিনী আছে, সদস্য আছেন,
তারা আমাদেরকে হেল্পও করেছে। অভিযুক্তদের মধ্যে জামালপুর শহরের নয়াপাড়ার অ্যাডভোকেট শামসুল হক, সিংহজানি বালক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক SM ইউসুফ আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান আব্দুল হান্নান খান। আর বাকি 6 জনের ব্যাপারে তো আপনারা জানেন ওয়ারেন্ট জারি করা আছে, সমস্ত থানায় আছে। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন সহ 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর শেরেবাংলা নগরে NSC সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 1205 কোটি 50 লাখ টাকা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী M.A. মান্নান। রাজশাহী জোনে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে 2 লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দেয়া যাবে বলেও জানান M.A. মান্নান। রাজশাহী একটা জোন আছে, সেই জোনে যে ব্যবস্থাটা এখন বিতরণ ব্যবস্থাটা আছে না, সেইটাকে আপগ্রেডিং করা, এডিশন করা, স্ট্রেংথেনিং করা মিলে একটা সমন্বিত প্রকল্প হাতে নিয়েছে। এইটা হলো বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। এক নজরে ঘুরে আসা যাক বরগুনা থেকে। বন্যা, জলোচ্ছ্বাস সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনপদ হিসেবেই পরিচিত বরগুনা জেলা। চাষাবাদের পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে উপকূলীয় এই জেলার মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এখন একই জমিতে একই সময় ফলছে একাধিক ফসল। দর্শক, আমাদের বরগুনার প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন আয়েশা হাকিম। বন্যা, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগে সর্বশান্ত উপকূলীয় জেলা বরগুনার বদরখালী, বালিয়াতলী ও নলটোনার প্রতিটি গ্রামে দেখা মিলবে সমন্বিত চাষাবাদের চিত্র। একই জমিতে কৃষকরা আবাদ করছে ধান, বিভিন্ন সবজি ও মাছ। কয়েক বছর আগে এখানকার মানুষ জমিতে একটিমাত্র ফসল ফলাতো, কিন্তু কৃষি বিভাগের পাশাপাশি কতিপয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় তারা এক্ষেত্রে পরিবর্তন এনেছে। নতুন চাষাবাদ প্রক্রিয়ায় নিজেদের চাহিদা পূরণ করে বাড়তি আয়ের উপায় খুঁজে পেয়েছে কৃষকরা। সিডার হইতে আমাদের এলাকায় কিছু ছিল না, এই সুশীলন প্রকল্প হওয়ার পর আমরা এইগুলা কিছু কাজ বাজ করি, এইগুলা রিজিক জোড়াইতে পারছি। মাছ চাষ করছি এবং মাঝখানে ধান চাষ করছি এবং চারপাশে সবজির বাগান করছি। কৃষকরা সুফল পাওয়ায় নতুন পদ্ধতির বিস্তৃতি ঘটাতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সাথে নিয়ে কাজ অব্যাহত রাখার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। এই প্রকল্পগুলো যদি কন্টিনিউ থাকে ইউনিয়নে, তাহলে মানে এই ইউনিয়নের মানুষের অনেক উপকৃত হবে, পাশাপাশি দুর্যোগের ঝুঁকি অনেকটাই হ্রাস। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী স্বেচ্ছাসেবী সংগঠন সুশীলনের প্রশিক্ষণ নিয়ে সদর উপজেলার 6 কৃষকের সফল চাষাবাদ দেখে গ্রামের অন্য কৃষকরা উদ্বুদ্ধ হয়েছে। দুর্যোগ মোকাবিলার জন্য এবং ঝুঁকি হ্রাস, এগুলোর জন্য আমি মনে করি যে এই প্রোগ্রামগুলো আরো চালিয়ে যাওয়া উচিত। আয়েশা হাকিম, নিউজ ডেস্ক, মাই টিভি।